আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মাহিন মোবারক। আমি বুয়েট ডাব্লিউআরই ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছি। তো মেশিন লার্নিং টিউটোরিয়ালসে সবাইকে স্বাগতম। তো আমরা এই টিউটোরিয়ালে মোটামুটি আমরা মেশিন লার্নিং সম্পর্কে বিভিন্ন তাদের মেথড এবং তাদের অ্যাপ্লিকেশন এবং বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এই দুইটা ফিল্ডে মেশিন লার্নিং এর যেটা অ্যাপ্লিকেশন সেটা আমরা মূলত দেখব। আর এরপরে আমরা এইটা মোটামুটি কভার হয়ে গেলে তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিপ লার্নিং যেই আমাদের হচ্ছে আহ, বিভিন্ন হচ্ছে অ্যাপ্লিকেশন আছে ডিপ লার্নিং সম্পর্কে, এই জিনিসটা আমরা তখন হচ্ছে এটা আমরা দেখবো আর কি। তো শুরুতেই আমাদের শুরু করার আগে আমরা কিছু কথাবার্তা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এআই রিলেটেড। আমাদের মেশিন লার্নিং হোক বা ডিপ লার্নিং হোক, সবকিছু আসলে কি আমাদের এআই এর একটা পার্ট। এআই জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা দিয়ে আমরা মোটামুটি যেটা করতে পারি যে অনেক কিছু কাজ করতে পারি। যদি আমাদের ওয়াটার রিসোর্সেস ফিল্ডের কথা চিন্তা করি তাহলে আমাদের হচ্ছে ওয়াটার কোয়ালিটি, এটা দিয়ে ওয়াটার কোয়ালিটি যে টেস্ট সেটা আমরা মানে এআই এর অ্যাপ্লিকেশন করতে পারি। মানে যেরকম ওয়াটার কোয়ালিটি টেস্ট আমাদের কি করে যে বিভিন্ন হচ্ছে আমাদের ডেটা গুলা তারা হচ্ছে মনিটর করে বিভিন্ন সেন্সর দিয়ে আমরা বিভিন্ন হচ্ছে মানে আহ মানে ওয়াটারের বিভিন্ন পলিউটেন্টস বা কেমিক্যাল বা এইসব জিনিসপাতির হচ্ছে কন্টামিনেন্টস, এইসব জিনিসপাতি আমরা অবজার্ভ করি এবং সেখান থেকে একটা আমরা কনক্লুশনে আসি। এছাড়াও আমাদের হচ্ছে এআই এর যেটা ফিল্ড এখন বর্তমানে হচ্ছে মানে ফ্লাডিং সিচুয়েশন বা যখন আমাদের হেভি রেইনফলের জন্য যে আমাদের যে চ্যালেঞ্জ গুলো আসে সেইটাও আমাদের আমরা এআই দিয়ে সলভ করি। তো এআই জিনিসটাকে যদি আরেকটু ক্লিয়ারলি বলা যায়, এটা হচ্ছে আমাদের একটা নাথিং বাট একটা হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা সাব ফিল্ড। আমরা এটা বলতেই পারি ইটস এ সাব ফিল্ড অফ ম্যাথমেটিক্স। ঠিক আছে। তো আমরা ম্যাথমেটিক্স বিভিন্ন ফর্মুলা হোক বা এটা মেথড হোক, এইটা দ্বারা আমরা বিভিন্ন কাজ করে থাকি। তো মোস্টলি আমাদের এটা দ্বারা কাজ কি? প্রবলেম সলভিং, তাই না? যে আমরা ডিফারেন্ট টাইপের প্রবলেম এই জিনিসটা আমরা এটা দিয়ে সলভ করে থাকি। এরপরে আমাদের যেটা হয় যে হ্যাঁ আমাদের হচ্ছে ভিশন যেটা থাকে সেইটা একটা অ্যানাদার মানে এটার অ্যাপ্লিকেশন। এরপরে বলা যেতে পারে অটোমেশন। অটোমেশন আমাদের যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করি যে অটোমেটিক যেটা হচ্ছে ড্রাইভার, মানে এখন যেটা হচ্ছে যেমন হিউম্যান ইন্টারাকশন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারতেছি। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু কাজ করতে পারি, যেরকম আমাদের হচ্ছে প্যাটার্ন এক্সট্রাকশন। যে আমাদের বেশ কিছু প্রবলেম সলভ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ওইটার প্যাটার্নটা আমাদের বোঝা বা এটা হচ্ছে মানে এখান থেকে প্যাটার্ন থেকে আমাদের ইনফরমেশন গুলা এক্সট্রাক্ট করা, এটা আমাদের একটা তার অ্যাপ্লিকেশন হইতে পারে। এরপরে নলেজ ম্যানেজমেন্ট হোক বা আদার ফিল্ড যেটাই হোক, মোটামুটি আমরা বেশ কিছু কাজ এই এআই এর মাধ্যমে করতে পারি। তো আমরা যদি ব্রডার এক্সটেন্ডে চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের এই যেটা বক্স, এই বক্সটা হইতেছে আমাদের এআই। ঠিক আছে। সবকিছুই আসলে এআই এর মধ্যে আমাদের ইনক্লুডেড আমরা বলতে পারি। এখন এই বক্সটা যদি আমাদের এআই হয় তাহলে আমাদের মেশিন লার্নিং কি? মেশিন লার্নিং হইতেছে ধরে নেওয়া যায় এআই এর একটা সাবসেট। ঠিক আছে। এটাকে আমরা বলবো মেশিন লার্নিং বা সংক্ষেপে আমরা এমএল বলতে পারি। তো এমএল কে আমরা যদি আরেকটু সুন্দরভাবে মানে কি বলবো এটাকে মানে হচ্ছে আরো বুঝাইতে চাই, তাহলে হ্যাঁ এটা হচ্ছে সাবসেট অফ এআই। এবং এইটা আমার এই যে মেশিন লার্নিং স্পেশালি এটা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন টুল বা ফর্মুলা তারা ইউজ করে। তো আমরা এটা বলতেই পারি স্ট্যাটস টু টু কিসের জন্য করা হয়? অ্যানালাইজ। আমরা যে কোনো একটা প্রবলেমের জন্য আমরা যেটা করতে পারি যে প্রবলেমটার সলিউশন ফাইন্ড আউট করার জন্য ফার্স্ট আমরা সেটার জন্য অ্যানালাইজ করতে পারি। তারপরে সেটাকে হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এরপরে আমরা বিভিন্ন ডেটা থেকে সেখান থেকে আমাদের ফোরকাস্ট হোক সেটা করতে পারি, অথবা লং টার্ম যদি আমাদের কোনো একটা কিছু হচ্ছে আমাদের ফোরকাস্ট করতে হয় সেটাকে আমরা বলবো তখন প্রেডিকশন। এই কাজটা আমরা মেশিন লার্নিং দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, এখন এরপর আমাদের যেটা ফার্দার ইন ডেপথ এখন যখন আমরা যাব তখন আরেকটা আমাদের কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে আমরা বলবো সেটাকে হচ্ছে ডিপ লার্নিং। এই ছবি থেকে মোটামুটি বোঝা যাচ্ছে ডিপ লার্নিংটা হচ্ছে আমাদের সাবসেট অফ অফ মেশিন লার্নিং অথবা হচ্ছে এআই, হোয়াট এভার সেইটাই হোক, আমরা দুই ক্ষেত্রে এটা বলতে পারবো। এখন মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই যে আমরা ডিপ লার্নিং এর মাধ্যমে যেটা করব কমপ্লিটলি একটা হিউম্যান বিভিন্ন যে ডিসিশন নেয় বা বিভিন্ন সে অ্যানালাইসিস এক্সপেরিমেন্ট করে ফাইনালি সে একটা কনক্লুশনে আসে বা ডিসিশন নেয়,
বা কোনো একটা মানে কাজের জন্য সে মানে ব্যাপারটা এরকম যে সে কোনো একটা মতবাদ দেয়, এই সম্পূর্ণ কাজটাই যেটা করবে সেটা হচ্ছে কোনো হিউম্যান বিং এর আর দরকার হবে না। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে বা সে যেভাবে একটা ছোট বাচ্চা যখন ছোট থেকে বড় হয় সে বিভিন্ন কিছু তার এনভায়রনমেন্ট তার সারাউন্ডিং থেকে সে বিভিন্ন শিখে শিখে যখন সে আস্তে আস্তে বড় হয় বয়স বাড়ার সাথে তার কি হয় যে তার লার্নিং আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক সিমিলার ওয়েতে ডিপ লার্নিং এই কাজটাই করে। সে যেটা করে কমপ্লিটলি আমরা এটা বলতে পারি টু মিমিক মিমিক হিউম্যান ব্রেন। সিম্পলি আমরা যদি বলতে চাই একটা মানুষের ব্রেন যেভাবে ট্রেন হয় এই ডিপ লার্নিংটা ঠিক সিমিলার ওয়েতে সে ট্রেন হবে এবং মানুষের ব্রেন যে ধরনের ডিসিশন নেয় এই ডিপ লার্নিং জিনিসটাও আমার ঠিক সিমিলার ওয়েতেই বা সিমিলার প্যাটার্নে সে আমার ট্রেন হবে বা ডিসিশন নিতে পারবে। সব ধরনের কাজই সে করতে পারবে আর কি সেই ক্ষেত্রে। মানে কাইন্ড অফ একটা অল্টারনেটিভ অফ হিউম্যান ব্রেন। আমরা এই ধরনের একটা কনক্লুশনে আপাতত আসতে পারি। ফার্দার আমরা যখন অ্যাপ্রোচ করবো তখন আমরা মোটামুটি আরো জিনিসগুলো দেখবো। তো জাস্ট শর্টলি যদি বলা যায় সেটা হচ্ছে যে আমাদের মেশিন লার্নিং যেটা ওর ব্যাক এন্ডে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করা হয়। স্পেশালি যেটা আমাদের স্ট্যাটিস্টিক্স এর যে ফর্মুলা গুলা ডাটা হ্যান্ডলিং করার জন্য বা ডাটা ডেটা অ্যানালিসিস করার জন্য বা এটার মধ্যে আমাদের যে প্যাটার্নটা সেটা খুঁজে বের করার জন্য। আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে যেটা হয় যে ওকে ফার্স্টে কিছু ডেটাতে ট্রেন করতে হয়, ট্রেন তারপর সে নিজে নিজে যখন ওই ট্রেনিংটা শেষ করে সে তখন নিজেই ওইসব ডেটা সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করতে পারে এবং ফার্দার যখন তাকে নতুন কোনো ডেটা দেওয়া হয় তখন সেই ডেটা দিয়ে সে নতুন একটা প্রেডিকশন বা কোনো একটা ডিসিশন নিতে পারে। তো তার মানে ওর কাছে হইতেছে যখন ওর ট্রেনিং পিরিয়ড চলবে তখন ওকে সেট অফ কিছু ইনপুট দেওয়া হবে এবং সেট অফ আউটপুট দেওয়া হবে। ও যেটা করবে ফার্দার ইনপুটের সাথে প্রত্যেকটা ইনপুটের সাথে প্রত্যেকটা আউটপুট সে ম্যাচ করে করে সে একটা তার নিজের মধ্যে একটা অ্যালগোরিদম তৈরি করে ফেলবে। এটা ডেটা বেস, যে তাকে যেই ধরনের ডেটা দেওয়া হবে যেই ধরনের ইনপুট দেওয়া হবে যেই ধরনের আউটপুট দেওয়া হবে সে সেই টাইপের ট্রেনিং করে সেই জিনিসটা সম্পর্কে জানবে। তখন যখন ওকে নতুন একটা কিছু দেওয়া হবে সেটা সম্পর্কে যদি আমাদের ওরকম ডেটা কালেকশন করা না থাকে তাহলে ওইটার আউটপুট কি হইতে পারে সে তখন একটা প্রেডিকশন একটা বলে দেয় যে হ্যাঁ এইটা হওয়ার পসিবিলিটি বা এইটা হওয়ার প্রবাবিলিটিটা অনেকটা বেশি। তো দেখা যাচ্ছে যে এইটা সম্পূর্ণ আমাদের ডেটা ড্রিভেন, মানে আমাদের যত বেশি আমি ডেটা দিব সে তত ভালো আমাকে প্রেডিকশন বা প্রেডিক্টিভ একটা টুল হিসেবে কাজ করবে। বাট মেশিন লার্নিং এ একটা জিনিস মাথায় রাখার মতো বা মাথায় রাখবা সেটা হইতেছে এটা মেইনলি কাজ করে ফর্মুলা বেস। ওর ব্যাকএন্ডে একটা ধরনের ফর্মুলা কাজ করবে, সেটা হইতে পারে রিগ্রেশন টাইপ ফর্মুলা বা আদার যে কোনো ফর্মুলা। বাট সে যেটা করবে এটা খুব একটা বেশি ডেটার উপর ডিপেন্ডেন্ট না, সে মোর লাইক এ ডিপেন্ডেন্ট। সে তুমি কোন প্রবলেম সলভ করার জন্য কি ধরনের মেথড অ্যাপ্লাই করতেছো সেই মেথডের ব্যাকএন্ডে কোন ফর্মুলা কাজ করতেছে সে সেটা অ্যাপ্লাই করবে। এখানে তোমার ডেটা বেশি দাও কম দাও খুব বেশি এটার জন্য মানে ইফেক্ট করবে না। মোর লাইকে এটা একটা কাইন্ড অফ বলতে পারো সেট অফ রুলস সেট অফ ফর্মুলা, এই ফর্মুলা থেকে সে মানে আউটপুট হিসেবে একটা জিনিসই জেনারেট করবে। বাট ডিপ লার্নিং এ এটা মেইনলি ডেটা ড্রিভেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হইতেছে যে এই ওভারঅল যে সিস্টেম বা প্রসেস সবগুলোকে আমরা মোটামুটি ধরো কথার কথা আমরা এটাকে বলি যে লার্নিং অ্যাপ্রোচ। আমাদের যেটা লার্নিং অ্যাপ্রোচ সেটা মূলত তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হইতেছে আমাদের ধরো সুপারভাইজ মেশিন লার্নিং বা সুপারভাইজ লার্নিং, মেশিন লার্নিং হোক বা যেটাই হোক। সুপারভাইজ মানে যেই ডেটাগুলো দিয়ে আমরা কাজ করবো সেগুলো হচ্ছে লেভেল ডেটা বা যেগুলোর লেভেল থাকবে বা আমাদের ডাটাগুলো জানা থাকবে। ঠিক আছে, আরেকটা থাকবে আমাদের আনসুপারভাইজড। এগুলোর এক্সাম্পল আমি দিব তখন আরো ক্লিয়ার হবে hopefully। যেটা আমাদের সহজ কথায় লেভেল থাকবে না। ঠিক আছে, আচ্ছা আর আরেকটা টাইপের আছে সেটা হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট লার্নিং। এই রেইনফোর্সমেন্ট লার্নিং যেটা সেটাকে আমরা তোমার ধরো কাইন্ড অফ এইটাকে যদি এক্সাম্পল দিতে চাই, এই যেটা করবে এটা এনভায়রনমেন্ট থেকে লার্ন করবে। মানে কাইন্ড অফ সে ইন্টারাকশন করবে কিসের সাথে এনভায়রনমেন্টের সাথে, মানে তোমার ইন্টারঅ্যাক্টিং উইথ এনভায়রনমেন্ট এবং এই প্রসেসের মাধ্যমে সে নিজেকে লার্নিং প্রসেসটা চালাই নিবে। ঠিক আছে, এরপরে আরেকটা টাইপের ক্লাসিফিকেশন যদিও করা যায় সেটা হচ্ছে আমরা সেমি সুপারভাইজড আমরা সেটাকে বলি। এটা একটা হাইব্রিড অ্যাপ্রোচ। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে লেভেল এবং মানে আনলেভেল দুইটা ডেটা সেটই থাকবে, এটার একটা মিক্স। তো আপাতত আমরা ওইদিকে যাচ্ছি না, যখন আমরা এই জিনিসগুলো কমপ্লিট করবো তারপর ফার্দার আমরা ওখানে যাবো।
তো শুরুতে আমরা শুরু করি যে সুপারভাইজ এবং আনসুপারভাইজ এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য বা হচ্ছে মানে দুইটা কোন কেসে কোনটা আমরা ইউজ করতেছি এইটা আমাদের একটু জানা দরকার। ওভারঅল এই ধরো মেশিন লার্নিং এর টিউটোরিয়ালটা আমাদের কমপ্লিট করা যাবে। তো আমরা শুরুতে আসি সুপারভাইজ। সুপারভাইজ আর এইদিকে হইতেছে আমাদের সে হচ্ছে আনসুপারভাইজ। ঠিক আছে, সুপারভাইজ আর আনসুপারভাইজ। আচ্ছা, সহজ কথা এরকম যে আমি যখন কোন একটা ডেটা নিব, আমি যদি কোন একটা মেথড অ্যাপ্লাই করার আগেই আমি ডেটাগুলোকে জাস্ট আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কোন ক্লাসের ডেটা, তাহলে সেটাকে সুপারভাইজ বলা যায়। সে আমি বিভিন্ন টাইপের মানে ফল মানে ফ্রুট আমরা কালেকশনে রাখতেছি। ঠিক আছে, এখানে সে ফ্রুট আছে সে 10টা, তার মধ্যে আমি বললাম যে কথার কথা আমার ম্যাঙ্গো এইটা আছে আমার 4টা। তারপর হচ্ছে আমি বললাম যে সে হচ্ছে আমার কি বলবো চেরি, চেরি আছে 2টা। আর বললাম আমার বানানা, এইটা আছে আমার সে কয়টা, তাহলে হচ্ছে আমাদের 4। এখন আমি যখন কি করব, জাস্ট 3টা চিন্তা করো যে সবগুলা ফল একটা বাস্কেটের মধ্যে আছে, মিক্স অবস্থায় আছে। আমি এই বাস্কেট থেকে জাস্ট এই 3টা ফল 3টা ভাগে ভাগ করব। একটা ভাগে আমি দিব যে ঠিক আছে এটা আমার ম্যাঙ্গোর বক্স, এখানে শুধু ম্যাঙ্গো গুলো রাখবো। আরেকটা থাকবে আমার চেরি, এই চেরির বক্সের মধ্যে আমি শুধু চেরি গুলোকে রাখবো। আর আরেকটা থাকবে আমাদের সে ব্যানানা, এই ব্যানানার বক্সে আমার শুধু ব্যানানা গুলা থাকবে। তাহলে ধরো আমি যখন হচ্ছে এটাকে একটা করে আমি ফল তুলবো, ফল তুলে আমি ওইটাকে ফলটা দেখে আমি কি ফার্স্টে আইডেন্টিফাই করতে পারবো যে এটা ম্যাঙ্গো অর চেরি অর ব্যানানা। যদি এটা ম্যাঙ্গো হয় তাহলে আমি এখানে ম্যাঙ্গো রাখলাম, আরেকটা তুললাম ম্যাঙ্গো রাখলাম। সিমিলারলি আমি আরেকটা ফল তুললাম, তখন সেটা দেখলাম যে সেটা হচ্ছে আমার বানানা। তারপর আমি আরেকটা ফল তুললাম, সেটা হচ্ছে আমার চেরি। তো এরকম করে আমি যখন এই জিনিসগুলো যখন ভাগ করব, তার মানে দেখো আমার ম্যাঙ্গো কি ছিল 4টা, একটা আমি বক্সে রাখলাম। তারপর চেরি ছিল আমার 2টা, এই বক্সে রাখলাম। আর বানানা ছিল 4টা, আমি তার মানে এখানে কি 3টা ভাগে ভাগ করলাম। তো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তার মানে আমি একটা ফলকে যখন আমি তুলতেছি, ইনিশিয়াল অবস্থাতে আমি বুঝতে পারতেছি যে ওই ফলটা আসলে কোন ক্লাসে পড়বে। সেটা হচ্ছে ক্লাস 1-এ পড়বে না 2-তে পড়বে না 3-তে পড়বে। বাট কিছু কিছু ডেটা আছে যেগুলোকে আমরা এই ধরনের ক্লাসিফিকেশনের শুরুতেই আমি বলে দিতে পারি না। আর যখনই আমি কোনো ডেটাকে শুরুতেই আমি কোনো একটা মেথড অ্যাপ্লাই করার আগেই বলতে পারতেছি না যে সে কোন ক্লাসে পড়বে, তখনই আমার সেটাকে বলবো আমি আনসুপারভাইজ ক্লাসিফিকেশন বা আনসুপারভাইজ মেশিন লার্নিং। তো এটার একটা এক্সাম্পল এইভাবে দেওয়া যায় যে তুমি ধরো আহ আচ্ছা, এটাকে একটু আমি মিশাই দেই, তাইলে হচ্ছে জায়গাটা ক্লিয়ার হবে। ওকে, ধরো এটাকে আমি একটু জায়গাটা ফাঁকা করার জন্য নিয়েছি। তুমি যেটা করবা যে তুমি কোন রিসার্চ পারপাস হোক বা যেটাই হোক, তুমি একটা ধরো হচ্ছে মানে সার্ভে করতেছো। সেখানে ধরো সেই সার্ভেতে 30 জন মানুষ ওখানে তোমার হচ্ছে অ্যাটেন্ড করতেছো। এখন তুমি সার্ভেটা কি হিসাবে করতে যাচ্ছ যে এই 30 জন মানুষ ধরো প্রত্যেকেই কোনো না কোনো কাজ করে, বা তারা হচ্ছে সবাই হচ্ছে মানে কি বলবো মানে কর্মজীবী আর কি। তো তুমি তাদেরকে তাদের স্যালারির রেসপেক্টে 3টা ক্লাসিফিকেশনে ভাগ করতে চাও, যে একটা হায়ার ক্লাস যার স্যালারি খুবই বেশি, একটা হচ্ছে লোয়ার ক্লাস, দেন আরেকটা তুমি হচ্ছে মোটামুটি মিড টাইপের একটা কিছু রাখতে পারো। আচ্ছা, স্যালারি বেশি এটার সাথে আরেকটা জিনিসও তোমার কনসিডার করতে হবে, সেটা হচ্ছে তাদের এইজ। আমি হায়ার ক্লাস ঠিক তখনই বলবো যদি তার কম এইজে সে বেশি পরিমাণ স্যালারি নিতে পারে। আর যদি কম মানে বেশি এইজে কম পরিমাণ স্যালারি পাই, দেন এটা হচ্ছে তোমার লোয়ার ক্লাস। আর মিডিল ক্লাস কোনটা হবে, যেটা হচ্ছে আমার মোটামুটি ধরো হচ্ছে এইজ মিডিয়াম, স্যালারিও মিডিয়াম। তো তুমি তখন যেটা করবা, ধরো তুমি 30 জন মানুষের এইজ এবং তোমার তাদের স্যালারি এই টাইপের একটা ইনফরমেশন তুমি পাইলা। সে তোমার হচ্ছে ধরো এজ তুমি নিলা এবং তাদের স্যালারি, এইটা ইনফরমেশন নিলা। এখান থেকে তুমি 1 2 3 4 করে গেলা, 2 3 4 এরকম করে তুমি ফাইনালি প্রসিড করলা। এখানে একজনের তোমার হচ্ছে ধরো এজ দিলা 20, স্যালারি দিলা ধরো 60K। আর একজনের তুমি নিলা সেটা হচ্ছে তার এজ হচ্ছে 25 বাট তার স্যালারি হচ্ছে 30K। এরকম তুমি ইনফরমেশন অনেক কিছু পাইলা। এখনো তুমি just এইটুক ইনফরমেশন দিয়ে কিন্তু ওকে হায়ার ক্লাস না লোয়ার ক্লাস তুমি এখনো বুঝতে পারতেছো না। তখন তুমি যেটা করবা সেটা হইতেছে তুমি একটা এক্সিস নিলা, নিয়ে এসে এই এক্সিসের এই এক্স অ্যাক্সিস বরাবর তুমি তার এইজ লিখলা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তার স্যালারি লিখলা। ঠিক আছে, এখন তুমি দেখলা কিছু মানুষজনের
আমি যখন জাস্ট তাদের এইজ অনুসারে তাদের বিভিন্ন হচ্ছে মানে তোমার স্যালারি বসাইতেছি, তখন কিছু মানুষজনের মোটামুটি এরকম একটা জায়গাতে সবার হচ্ছে ধরো এইচএস স্যালারিটা মোস্টলি এখানে আমার পয়েন্ট গুলা পড়তেছে। আবার কিছু মানুষজনের তুমি দেখতেছো যে ধরো তাদের মোটামুটি পয়েন্টটা এখানে পড়তেছে। আবার কিছু মানুষজনের তুমি দেখলা যে তাদের মোটামুটি তোমার সার্ভে করে পয়েন্ট গুলো এরকম জায়গাতে পড়তেছে। তার মানে দেখো, আমি এখান থেকে মোটামুটি একটা জিনিসে মানে শিওর হইতে পারি যে এখানে এক টাইপের গ্রুপের মানুষজন আছে, এখানে অ্যানাদার টাইপের একটা গ্রুপের মানুষজন আছে, এবং এখানে অ্যানাদার টাইপের একটা গ্রুপের মানুষজন আছে। এখন তুমি এক্সেস এর দিকে তাকাও, তাকাইলে কি দেখবা যে এটা ধরো তুমি বললা যে সে এই গ্রুপের মানুষ, এই গ্রুপে যে মানুষগুলো পড়ছে তাদের দেখো এইজ কম, স্যালারি কম। আবার এই গ্রুপে যে মানুষগুলো পড়ছে তাদের দেখো এইজ মোটামুটি তোমার হচ্ছে কি বলবো মিড রেঞ্জে, বাট তাদের স্যালারি অনেক বেশি, তাই না? উপরের দিকে আমাদের স্যালারি বেশি, এই দিকে হচ্ছে আমাদের এইজ বেশি। আবার এই গ্রুপে যারা পড়ছে তাদের ক্ষেত্রে কি হয়েছে, এইজ অনেক বেশি বাট স্যালারি হইতেছে আমার কম। তাহলে ওই যে তুমি হায়ার ক্লাস, লোয়ার ক্লাস এবং মিডিল ক্লাস তিনটা ভাগে যে ভাগ করবা, তার মানে এই যে পোর্শনটা যাদের এইজ মোটামুটি মিডিয়াম বাট স্যালারি অনেক বেশি, তাদেরকে তুমি নাম দিলা ধরো হায়ার ক্লাস, বা তুমি হাই দিলা সংক্ষেপে। এবং এই গ্রুপে যারা পড়তেছে দেখো তাদের এইজ হচ্ছে বেশি বাট তাদের কিন্তু স্যালারি হচ্ছে কম, তাহলে তুমি সেটাকে বলবা লো। এবং এরা কি করতেছে, এদের এই যখন স্যালারিও মোটামুটি কম, তাহলে তুমি এদেরকে বলবা যে হ্যাঁ এদের হয়তো আরো ফার্দার মানে তোমার হচ্ছে ধরো ওদের তো মানে এইজ একদম শুরুর দিকে। তো এইজ যখন বাড়বে হইতে পারে অনেকে প্রফেশন চেঞ্জ করতে পারে, হইতে পারে ওই প্রফেশন থেকে অনেক উন্নতি করতে পারে, তো তারা হচ্ছে মোটামুটি সামনে থেকে একটা শাইন করার একটা টাইম আছে, তো তাদেরকে তুমি বললাম মিডিয়াম। ঠিক আছে? এখন তাহলে খেয়াল করো, তুমি এই ক্লাসিফিকেশন করার আগ পর্যন্ত কিন্তু একটা পার্টিকুলার একজনকে দেখে তুমি বলতে পারতেছিলা না যে সে তোমার হায়ার ক্লাস আর লোয়ার ক্লাস আর মিডিয়াম ক্লাস। তুমি কি করলা, ওদের সব ইনফরমেশন গুলোকে তুমি প্লট করলা, করে তারপর দেখলা যে হ্যাঁ মানে সবগুলা যারা যেই টাইপের তাদের গ্রুপটা একসাথেই করতেছে। তার মানে এদের সবগুলা হচ্ছে অরিয়েন্টেশন বা এদের হচ্ছে ডিস্ট্রিবিউশন থেকে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ এখানে মোটামুটি আমি তিনটা যদি গ্রুপ করি, তাহলে তিনটা সেভেরাল সেভেরাল গ্রুপে তারা বিভিন্ন মানে গ্রুপে বিভিন্ন জন পড়বে। সেখান থেকে আমি ডিসিশন নিতে পারবো যে হ্যাঁ মানে এই পার্টিকুলার ব্যক্তি সে কোথায় পড়তেছে, এই গ্রুপে পড়তেছে না এই গ্রুপে পড়তেছে। তখন আমি বলতে পারবো যে হ্যাঁ তার মানে ওভারঅল লাইফ স্ট্যান্ডার্ড হোক বা যেটাই হোক সেটা হচ্ছে হায়ার ক্লাসের মতো না লোয়ার ক্লাসের মতো না মিডিয়াম ক্লাসের। ঠিক আছে? তো এইটাই যে আমার ক্লাসিফিকেশন বা এইটাই যে আমার হচ্ছে মেশিন লার্নিং, সেটাকে আমরা বলবো আনসুপারভাইজড মেশিন লার্নিং। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে আমাদের সুপারভাইজড মেশিন লার্নিং যেটা সুপারভাইজ, এইটাকে আমরা অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা আমাদের কাজ হচ্ছে ধরো ক্লাসিফিকেশনের কাজ, আর আরেকটা আমাদের কাজ থাকে সেটা হচ্ছে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস। ক্লাসিফিকেশন মানে তাকে বিভিন্ন ক্লাসে ভাগ করা, আইদার সে এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, মানে হোয়াট এভার এরকম বিভিন্ন ক্লাসে আমি শুধু ভাগ করব। আর রিগ্রেশন জিনিসটা অনেকটা এরকম যে তোমার ধরো সেট অফ কিছু ডেটা থাকবে। ধরো রিগ্রেশনের প্রবলেমটা আমরা মানে এই রিগ্রেশন জিনিসটা আসলেই মাথার মধ্যে কি চিন্তা হয়, এটা অবশ্য তোমরা 9 থেকে পড়ে আসছো তো হোপফুলি। রিগ্রেশন জিনিসটা আসলে কি হবে, আমার কথার কথা এদিকে আমার এক্স ভ্যালু, এদিকে আমার ওয়াই ভ্যালু। তখন তোমার হচ্ছে যেটা থাকবে যে তোমার কাছে র্যান্ডম কিছু ডেটা পয়েন্ট থাকবে। তো আমার এক্স এর জন্য র্যান্ডম কিছু ডেটা পয়েন্ট, আর ওয়াই ইকুয়াল টু কি থাকে এফ অফ এক্স, এটার জন্য র্যান্ডম কিছু ডেটা পয়েন্ট। তুমি যখন পয়েন্ট গুলাকে এরকম প্লট করবা, করে দেখবা মোটামুটি এরকম করে তারা ডিস্ট্রিবিউট হয়েছে। এরপরে তুমি কি করো, এখান থেকে তুমি একটা বেস্ট ফিট লাইন ড্র করো। বেস্ট ফিট লাইনটা কি, সেই লাইনটা মোটামুটি এদের ট্রেন্ডটা বোঝায় মোটামুটি। এটা হচ্ছে আইদার ইনক্রিজিং ডিক্রিজিং অর মানে তোমার হচ্ছে মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস না মানে কি রকম আর কি তাদের ডিস্ট্রিবিউশন কি রকম। তো এই যে তোমার হচ্ছে বেসফিট লাইন আঁকাইলা, সেখান থেকে তুমি যেটা করবা যে ধরো কথার কথা হইতে পারে যে হ্যাঁ মানে আমার এমন একটা পয়েন্ট এক্স এর এমন একটা ভ্যালু যেটা আমার ধরো হচ্ছে এই আমার গিভেন ডেটা সেটের মধ্যে দেওয়া নাই, বাট তোমার ওই পার্টিকুলার এক্স এর জন্য আমার ওয়াই এর ভ্যালুটা দরকার। তখন তুমি কি করবা, এখান থেকে তুমি জাস্ট নিয়ে দেখবা যে হ্যাঁ এটা লাইনের কোথায় সেট করছে, Then ওই পয়েন্ট বরাবর তুমি ওয়াইতে এসে দেখবা ওইটার ভ্যালুটা কত। এই যে তুমি আননোন ভ্যালু ফাইন্ড আউট করতেছো, এই প্রসেসটাকে বলা হইতেছে আমাদের রিগ্রেশন। ঠিক আছে? আর এটাকে তোমার কি, এই লাইনটাকে আমরা, এই যে প্রসেসটা ওভারঅল এটাকে আমরা বলবো লিনিয়ার রিগ্রেশন। এছাড়াও এই লিনিয়ার রিগ্রেশন ছাড়াও আমাদের অনেক টাইপের রিগ্রেশন অ্যানালাইসিস আছে। যেরকম তোমার একটা আছে ধরো মানে এই যে লিনিয়ার রিগ্রেশন, এটা একটা বড় সমস্যা কি, তুমি যে এই যে বেসফিট লাইন আঁকাইতেছো, বাট এই বেসফিট লাইনটা অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয় তোমার যদি ওখানে এক্সট্রিম কোনো ভ্যালু থাকে।
সবগুলো ভ্যালু ধরো এরকম, বাট তোমার পার্টিকুলার একটা ভ্যালু থাকলো এরকম অনেক বেশি, আবার হইতেও পারে একটা ভ্যালু ধরো খুবই কম। তো এরকম এক্সট্রিম ভ্যালু গুলোর জন্য এইগুলোর তোমার হচ্ছে ধরো আমার বেসিক লাইনের স্লোপ হোক বা হ্যান্ডা সবকিছু আমার চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেইটার জন্য আমার তখন রেজাল্টটা যেটা হয় সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। তো এই রেজাল্ট যদি আমি চেঞ্জ না চাই, বা ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের যে লিমিটেশন গুলো আছে সেগুলোকে ওভারকাম করে আরো বিভিন্ন ধরনের রিগ্রেশন মানে প্রসেস বা অ্যানালাইসিস করা হয়েছে। তো সেগুলো যদি আমরা কিছু নাম দেখি, যেরকম আরেকটা তোমরা দেখবা সেটা হচ্ছে আমাদের রিচ অ্যান্ড ল্যাসো। ল্যাসো এরপরে তোমার হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি এইটা দিয়ে তুমি আসলে তোমার ক্লাসিফিকেশন এইটাও করতে পারবা, আবার হচ্ছে তুমি যদি রিগ্রেশন অ্যানালাইসিস করতে চাও সেইটাও করতে পারবা। এটা আমরা আস্তে আস্তে দেখি। এরপর আরেকটা তোমাদের সিমিলার জিনিসপাতি আছে, যেটা ডিসিশন ট্রি চেয়ে আরেকটু বেটার, সেটা হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট। তারপর অ্যানাদার আরেকটা আছে যেটাকে আমরা বলবো এক্সিকিউট। ঠিক আছে, এরপরে আছে আমাদের এএনএন আছে, আর এনএন আছে, অনেক কিছুই আছে। তো এইসব জিনিসপাতি আমরা যখন একটা একটা করে দেখবো তখন আমরা এই জিনিসগুলো আর কি বুঝতে পারবো। তো আমাদের শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মোটামুটি ধরো লিনিয়ার যে রিগ্রেশন, এই জিনিসটাকে আমরা খুব ভালো মতো বুঝবো, বা এটার অপারেশন গুলো কিভাবে হচ্ছে না হচ্ছে এটা আমরা খুব ক্লিয়ারলি মানে বোঝার ট্রাই করব। তো এই একটা যদি আমরা বুঝতে পারি তাহলে বাকিগুলো আমাদের জন্য বোঝাটা মানে অনেক ইজিয়ার হয়ে যাবে আর কি। ওকে, তাহলে ফার্স্টে আসো আমাদের লিনিয়ার রিগ্রেশন এইটা নিয়ে। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশনে যদি আমরা আসি তাহলে ধরো কথার কথা, ওই যে আমরা শুরুতে যে এক্সাম্পলটা দিলাম বা প্রবলেম স্টেটমেন্ট দিলাম, এবার ধরো সিমিলার টাইপের তুমি একটা মানে কাজ করতে চাও, সেটা হইতেছে এরকম যে ধরো ওইটার ক্ষেত্রে আমি বললাম সে তোমার হচ্ছে ধরো এইজ সে কোন একটা পার্টিকুলার কোম্পানি, ধরো আমি দিলাম কোন একটা কোম্পানি এ, এই কোম্পানির বিভিন্ন যে আমাদের এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ীদের আমি কিছু ডেটা কালেকশন করতেছি, যে তাদের এইজ কত এবং তাদের স্যালারি কত। তো আমি দেখলাম যে ধরো কথার কথা কারো এইজ 20, তার স্যালারি ধরো হচ্ছে আমার 30। তারপর ধরো হচ্ছে 22, তার স্যালারি ধরো 35। তারপর ধরো হচ্ছে 25 একজনের, তার স্যালারি হইতেছে 40। তারপরে তোমার হচ্ছে আরেকজনের আছে 26, তার স্যালারি ধরো 45। এরকম করে একজনের আছে 30, তার হয়তো তোমার 50। এরকম করে সেভেরাল আমাদের অনেকগুলো এমপ্লয়ি আছে, এবং সবার আমি স্যালারিটা নিলাম। নেওয়ার পর আমার কাজ কি হবে? কাজ হবে সহজ, একটা আমি হচ্ছে তোমার এক্স এক্সিস নিলাম, যেখানে আমি দিলাম যে তার এইজ, এবং ওয়াই এক্সিস নিলাম, এরপরে আমি ওয়াই এক্সিসে কি করবো, তার স্যালারিটা দিব। দিয়ে আমি কি করলাম, ওই পয়েন্ট গুলোকে বসালাম, যে তাদের এইজ অনুযায়ী তাদের স্যালারি কত সেটা আমি বসালাম। ধরো এটা হচ্ছে আমার 20, এটা হচ্ছে আমার ধরো 25, তারপর ধরো হচ্ছে 30। এরকম করে আমাদের বিভিন্ন এইজের অনেকগুলো আরো গ্যাপ থাকলো, এবং এখান থেকে ধরো হচ্ছে আমাদের স্যালারি যেটা সেটা হচ্ছে আমার ধরো 30K। তারপর এটা হচ্ছে আমার ধরো 60K, এটা হচ্ছে আমার ধরো হচ্ছে 90K। আমি জাস্ট র্যান্ডমলি দিলাম, নট নেসেসারি একটা স্কেল মেনটেন করে আগাচ্ছি। তো এখান থেকে দেওয়ার পর তুমি দেখলা যে ধরো হচ্ছে মোটামুটি ডেটা পয়েন্ট গুলো এরকম করে আমার করতেছে, বুঝছো? এরকম করে আমার ডেটা পয়েন্ট গুলা পড়লো। এখন এই ডেটা পয়েন্ট থেকে তোমার কাজ কি? কাজ হইতেছে এটা, এখান থেকে তোমার বেস্ট ফিট লাইনটা ড্র করা। এখন বেস্ট ফিট লাইন কোনটা? এমন একটা লাইন, ঠিক আছে, ধরো স্ট্রেইট এমন একটা লাইন, যেই লাইন থেকে তুমি যে ডেটা পয়েন্ট গুলো নিছো সেইটার ডিস্টেন্সটা হবে মিনিমাম। ধরো আহ আচ্ছা, ফার্স্ট অফ অল আগে বলি যে এটা কি ধরনের লাইন। এমন একটা লাইন নর্মালি আমার স্ট্রেট লাইন, যেটা ধরো হচ্ছে ফর্মুলাটা অনেকটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই টাইপের আর কি ফর্মুলা। সেখানে আমরা কি জানতাম, সিটা তোমার ইন্টারসেপ্ট, আর এম যেটা সেটা ছিল আমাদের ফিক্স স্লোপ, তাই না? সেই ছোটবেলার আর কি পড়া। এখন ধরো এখান থেকে তুমি আসলে যেটা করতেছো সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে ইরোর কম হয় এরকম একটা তুমি লাইন আঁকানোর ট্রাই করবা। এখন ইরোর কম হয় লাইন আঁকানো, এটা মানে জিনিসটা একটু কি করাতে লাগতেছে না? তো জিনিসটা একটা এইভাবে চিন্তা করতে পারো, সেটা হইতেছে ধরো এই যে এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স কতটুকু, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো রেসিডিউয়াল ইরর। আচ্ছা,
এটা কি ইরোর কেন বলতেছি? ধরো কথার কথা, আমার এখানে তোমার 20 বছরের জন্য স্যালারি এত, 22-এর জন্য এত, 25-এর জন্য এত। এখন আমার ইচ্ছা করতেছে বা জানতে ইচ্ছা করতেই পারে যে ধরো কথার কথা 24 যখন আমার এইজ, তখন আমার মানে কারো যদি থাকে তাহলে তার স্যালারি কত। তখন তুমি কি করবা? এই যে অ্যাক্সিস বরাবর তুমি 24-এ যাবা। ধরো এটা হচ্ছে সেই তোমার 24, সেই বরাবর তুমি যেটা করবা, এই লাইনে আসবা। লাইনে এসে তারপর তুমি সেটা অ্যাক্সিস বরাবর আসবা। আসার পর তারপর তোমার হয়তো এখানে দেখে মনে হইতেছে যে হ্যাঁ মানে মোটামুটি ধরো 24 আসলে স্যালারি, যেটা আমার স্কেল কথার কথা 38K হইতে পারে। তাহলে তুমি যেটা বললা যে হ্যাঁ 24 যদি আমার কারো এইজ হয়ে থাকে, তার প্রবাবল স্যালারি হইতেছে আমার 38,000 বা 38K। তাহলে এই যে ডিসিশনটা নিলা, কিভাবে নিলা তুমি? এই যে আমার যেটা হচ্ছে ধরো বেসিক লাইন, সেই বেসিক লাইন থেকে আমি এই জিনিসটা নিলাম। এখন এই বেসিক লাইন যদি সবগুলো আমার পয়েন্টের উপর দিয়ে যেত, মানে আমি বুঝতে চাচ্ছি যে ধরো আমার যদি এরকম কোন একটা কেস সিনারিও হইতো যে সবগুলা পয়েন্ট মোটামুটি আমার লিনিয়ারলি পড়ছে, এবং এখানে তোমাকে কেউ যদি বেসিক লাইন আঁকাইতে বলে, তাহলে তোমার বেসিক লাইন কি হবে? একদম এটার উপর দিয়ে যাবে। তার মানে আমার এই যে এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি ওই পয়েন্ট বরাবর আসো, ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক তোমার যেটা ডেটা পয়েন্ট তুমি সেইটাই পাবা। কিন্তু এই ক্ষেত্রে আমার কি হবে? দেখো, এইটা হচ্ছে আমার অবজার্ভ পয়েন্ট। আর তুমি যদি এইটার রেসপেক্টে প্রেডিকশন করতে চাও, তাহলে কিন্তু তার এইটা হবে তোমার প্রেডিক্টেড ভ্যালু। এটাকে আমরা জেনারেলি বলবো ধরো হচ্ছে ওয়াই হ্যাট, যেটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু। আর যেটা হচ্ছে অবজার্ভ, সেটাকে বলবো আমরা ওয়াই। ওয়াই হচ্ছে অবজার্ভ, আর এটা হচ্ছে আমার প্রেডিক্টেড। তাহলে দেখো, আমার এই যে অবজার্ভ ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু, এই দুইটার মধ্যে অবশ্যই কি একটা ডিফারেন্স আছে, তাই না? আমার স্যালারি দুইটা সেম জিনিস না। তো এই যে ডিফারেন্স, এটাকে আমরা বলবো যে রেসিডুয়াল ইরর। ঠিক আছে? তো আমাদের টার্গেট হবে যে বেসিক লাইনটা আমরা এমন ভাবে ড্র করবো যেন এই রেসিডুয়াল ইররটা কি হয়, ম্যাক্সিমাম না মিনিমাম। অবশ্যই মিনিমাম হইতে হবে। যত আমার মিনিমাম হবে, তত আমার অ্যাকিউরেসি বাড়বে আমার প্রেডিকশনে বা আমার মেশিন লার্নিং। এখন চিন্তা করো, এই যে আমার হচ্ছে ধরো কি বলবো, এখানে নিচে যে টাকা ছিল সেটা সবগুলো পয়েন্ট আমার পাস করে গেছে। তার মানে এখানে আমার অ্যাকুরেসিটা সবচেয়ে ম্যাক্সিমাম, কারণ এখানে আমার মানে ইরর হচ্ছে জিরো। কারণ এখানে আমার প্রত্যেকটা পয়েন্ট আমার লাইনের উপরে ছিল। তার মানে এখানে আমার ইররটাকে আমি জিরো বলতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা আরেকটু ফার্দার অ্যানালাইসিস করি এটা নিয়ে। জাস্ট আগের বারেরটার মতোই, যেটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি বলছিলাম, এখন এটাকে একটু নোটেশন চেঞ্জ করে আমরা লিখবো। সেটা হচ্ছে ধরো কথার কথা, এই সেটা আমি লিখলাম এক্স, এটা ইকুয়াল টু তোমার আহ, ধরো θ1 x1 প্লাস থিটা না, এরকম টাইপের একটা জিনিস চিন্তা করলাম। তাহলে আমার এখানে কি, এটা হইতেছে আমার সেই স্লোপ, যেটা আমরা এম দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে আমাদের সেই ইন্টারসেপ্ট, যেটা আমরা সি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, আর এটা তো বুঝতে পারতেছো, এটা হচ্ছে ওয়াই, ওয়াই এর ভ্যালু। আচ্ছা, এখন এটা আমরা এই জন্য লিখতেছি যে যদি তোমার জাস্ট একটা ফিচার হয়, একটা ফিচার মানে কি, সে তোমার হচ্ছে পার্টিকুলার একটা এক্স আছে, ওয়াই আসছে, দেন তুমি এখানে লিখলা এই কয়টা আমার এক্স এর থাকবে, এই কয়টা ওয়াই এর। যদি এরকম হয় যে না, তুমি হচ্ছে ধরো হচ্ছে কি বলবো, সে হচ্ছে এই জিনিসটাও চিন্তা করলা যে স্যালারি মানে আগে কিছু কি নিছিলা, এইচ নিছিলা এবং স্যালারি নিছিলা। এরপর তুমি চিন্তা করলা যে ঠিক আছে আমি এইচ নিব, এবং সেটা হচ্ছে মেল আর ফিমেল ইনফরমেশন নিব। অথবা আমি দেখবো যে ঠিক আছে মানে তার হচ্ছে মানে ফিজিক্যাল, মানে তার হাইট কতটুকু, মানে আমি আরো প্যারামিটার যোগ করতে পারি। যদি ওয়ান মানে মোর দ্যান ওয়ান প্যারামিটার হয়, তাহলে সেটাকে আমরা বলবো মাল্টি ফিচার। ঠিক আছে? যদি এরকম হয় যে হ্যাঁ তোমার এটা ধরো হচ্ছে x1, আর এটা তুমি ইয়া নিলা যে সেটা হচ্ছে আমার হাইট, এটা তুমি হাইট নিলা, এটা তোমার এইচ নিলা, এবং তার সাথে তুমি স্যালারি যেটা সেটার কম্পারিজনটা দেখাচ্ছ। তাহলে আমার এখানে কি মাল্টি ফিচার বা আরো ফিচার থাকতে পারে, সেটাকে আমরা x1 x2 x3, যতগুলো ফিচার থাকবে ততগুলো আমি এক্স এর মান বাড়াবো। আর হচ্ছে আমার জাস্ট ওয়াই ফিচার যদি একটাকে প্রেডিক্ট করতে চাই, তাহলে আমার ওয়াই এর ফিচার জাস্ট একটাই হবে। তো সেই ক্ষেত্রে আমার ধরো হচ্ছে এই ইকুয়েশনটা কিরকম হবে দেখতে, সেটা একটু জানা উচিত আমাদের। তো সেই ক্ষেত্রে আমার যখন মাল্টি ফিচার থাকবে, তখন আমার জিনিসটা এইভাবে লিখবো আমরা। ধরো সেটা নটকে সামনে লিখলাম। তাহলে তোমার θ1 x1 প্লাস θ2 x2 প্লাস θ3 x3, এরকম করে করে আমাদের জিনিসটা প্রসিড হইতে থাকে। ঠিক আছে? এটা এন, যদি এন তম আমার ফিচার থাকে। আচ্ছা, এখন আমাদের তাহলে টার্গেট কি বলতেছিলাম, যে ওই যে আমাদের যেটা হচ্ছে আমাদের লাইন, এই লাইনটা আমার বেস ফিট লাইন আঁকাইতে হবে। মানে আমার প্রত্যেকটা পয়েন্ট থেকে এই যেটা লাইন, এইটার হচ্ছে আমার যেটা ইরো, সেই ইরোটা আমার মিনিমাম হইতে হবে। ঠিক আছে? তো ইরোর মিনিমাম হওয়ার জন্য আমাদের কি সবচেয়ে মানে বেস্ট এই লাইনটা, সেটা আমাদের মানে খুঁজে বের করতে হবে। তো এই যে খুঁজে বের করা, ধরো আমরা এটাকে
মানে ডিপ লার্নিং এর ভাষায় কি বলি সেটা একটু দেখছি। সেটা অনেকটা এরকম যে তুমি এখানে যেটা করছো, না তাকাইছো, আর তোমার তো ডেটা পয়েন্ট ছিল মোটামুটি, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, যাই হোক এরকম টাইপের তোমার ডেটা ছিল। তার মানে তুমি যেটা বুঝতেছো তোমার প্রেডিক্টেড যে ভ্যালু সেটা হইতেছে এইটা, সেটাকে আমরা বলতে পারি ধরো হচ্ছে এইচ এক্স, ঠিক আছে। আর যেটা তোমার অবজার্ভ ভ্যালু, মানে এইচ এক্স মানে প্রেডিক্টেড, এটা আমি বলতে চাচ্ছি যে তোমার ওয়াই হ্যাট। আর যেটা তোমার অবজার্ভ ভ্যালু সেটা হচ্ছে তোমার ওয়াই, উপরেরটা। তার মানে এইটার মাঝখানে যেটা হচ্ছে আমার ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমি বলতেছিলাম যে এটা হচ্ছে আমার লস, তাই না? তাহলে লসকে আমি কিভাবে ডিফাইন করতে পারি? লস ইকুয়াল টু আমি এটা লিখতেই পারি যে আমার ধরো এইচ এটা এক্স প্রথম পয়েন্টের জন্য মাইনাস ওয়াই আই দ্বিতীয় পয়েন্টের জন্য। এবং এই যে লস, একটা জিনিস মাথায় রাখবা, আহ আমরা যখন লস ক্যালকুলেট করি, দেখো আমার প্রেডিক্টেড মাইনাস অবজার্ভ এইটা করি, মানে লস আমরা যেটা বলতেছি প্রেডিক্টেড মাইনাস অবজার্ভ, আমরা এই কাজটা করতেছি। এখন এখানে আমার কি হইতেছে, যখন আমি উপরের পয়েন্টে নিয়ে কাজ করতেছি তখন আমার কি লসটা হইতেছে আমার নেগেটিভ, আবার নিচের যখন পয়েন্টের সাথে আমি লস বের করতেছি লসটা হচ্ছে পজিটিভ। তো লস তো লসই, আমার এটাকে কি করতে হবে, মিনিমাম করতে হবে, সেটা আইদার পজিটিভ হোক আর নেগেটিভ হোক। তো আমরা এই জিনিসটা মোটামুটি নেগেটিভ ভ্যালুটাকে ইগনোর করার জন্য আমরা যেটা করি, এটা মানে মাঝখানে তোমার হচ্ছে মাইনাস হোক প্লাস হোক হোয়াট এভার ইট ইজ, আমরা এটাকে স্কোয়ার করে দিই যেন আমার ওভারঅল এই জিনিসটাকে আমার পজিটিভ ভ্যালু হিসাবে শো করতে পারে। এবং মাথায় রাখবা এটার কাজ কি, আমার এটা কাজই হইতেছে নিড টু মিনিমাইজ। আচ্ছা, এখন আসো, এটাকে যখন মিনিমাইজ করতে হবে, তার মানে আমাদের লসের যেটা মানে কি বলবো ফর্মুলা আমি লিখলাম, এইটাকেই মোটামুটি জাস্ট একটু ঘষা মাজা করে অন্যরকম ভাবে লেখা যায়। এবং সেইটাকে এই মেশিন লার্নিং এর ভাষায় যেটাকে আমরা বলবো কস্ট ফাংশন, ঠিক আছে। তাহলে কস্ট ফাংশন আমরা কি বলতেছি, কস্ট ফাংশনকে আমরা বলতেছি, দেখো কস্ট ফাংশনকে আমি আচ্ছা একটু পার্ট পার্ট করে লিখি। কি লিখতেছিলাম আমরা মোটামুটি, এই সেটা এক্স আই মাইনাস হচ্ছে ধরো ওয়াই আই, এইটাকে আমরা স্কোয়ার করতেছিলাম। এবং খেয়াল করো আমার তো শুধু এখানে এই যে আমরা যে বেসিক লাইন এবং এটার হচ্ছে ধরো পয়েন্ট গুলো হিসাব করি, তার মানে যতগুলো আমার অবজার্ভ পয়েন্ট আছে প্রত্যেকটারই আমার কি করতে হবে, লস বের করতে হবে। এটার জন্য একটা লস, এটার জন্য একটা লস, তারপর হচ্ছে এই পয়েন্টের জন্য এইটা একটা লস, তারপর ধরো এই পয়েন্টের জন্য এইটা একটা লস, মানে যতগুলো আমার পয়েন্ট আছে সবগুলো পয়েন্টেরই আমার কি করতে হবে, লসটা বের করতে হবে। তার মানে আমি এই জন্য সামনে একটা কি দিব, সামেশন চিহ্ন দিব। এবং সামেশন চিহ্ন দিয়ে আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু করে ওখানে যদি এম সংখ্যক ডেটা পয়েন্ট থাকে বা অবজার্ভ পয়েন্ট থাকে সেটা হবে আমার এম। এরপরে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে আমাদের দেখো এটা কি আমার সবগুলা লস, এবং সবগুলা লসের একটা আমি যেটা করবো এভারেজ নিবো, দ্যাটস ওয়াই ওয়ান বাই এন দ্বারা আমি ভাগ করবো। এবং এই জায়গাতে আমাদের টু দিব। আচ্ছা, এই টু এর কনসেপ্টটা কই থেকে আসছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটের কনসেপ্ট থেকে আসছে। তুমি চিন্তা করো যে আমার যদি ডিজেক্স অফ এক্স স্কোয়ার এটার হচ্ছে আমার মানে কি বলবো ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে কি আসে, টু এক্স আসে না? তো এই যে টু, এই টু এর কনসেপ্ট থেকে আসলে এই জিনিসটা আমার মানে আসছে আর কি। তো এই যে আমার ওভারঅল যে জিনিসটা আমি পাইলাম বা ইকুয়েশন যেটা পাইলাম সেটাই হইতেছে আমাদের কস্ট ফাংশন, বুঝেছি স্যার? আচ্ছা, তাহলে কস্ট ফাংশনকে আমার যেটা করতে হবে, এখন এই কস্ট ফাংশনের ভ্যালুটাকে আমার মিনিমাইজ করতে হবে। এবং কিভাবে মিনিমাইজ করব, আমি যেটা করব এটাকে টার্গেট হচ্ছে আমার মিনিমাইজ করা, মিনিমাইজ। এবং কিভাবে সেটা করব, করব হচ্ছে বাই চেঞ্জিং কি থেটা নট এন্ড থেটা ওয়ান। তার মানে এই যে থেটা ওয়ান যেটা তোমার স্লোপ ছিল আর থেটা নট এটা তোমার ইন্টারসেপ্ট ছিল, এই দুইটাকে আমরা চেঞ্জ করে 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 আমরা একটা সবচেয়ে অপটিমাম বা সবচেয়ে একটা আমার মানে এমন লাইন আমি নিয়ে আসবো যেন সেটা আমার বেস্ট লাইন হিসেবে আমি কনসিডার করতে পারি। এবং এটাকে ধরো আরেকটু ভালো করে যদি আমি লিখি, তাহলে এই জিনিসটা লিখতে অনেকটা এরকম হবে। এটাকে আমরা যে দ্বারা প্রকাশ করতেছি, এটা নট, এটা ওয়ান, ওয়ান বাই টু এম সামেশন আর ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে এম। আর এখানে ব্র্যাকেটের মধ্যে আমার যেটা থাকবে এইচ থেটা এক্স, এটা ধরো আই ওয়াই আই, এটা স্কোয়ার। তার মানে এটাকে আমার স্কোয়ার, এটাকে তোমার হচ্ছে ধরো অনেকটা স্কোয়ার জিরোর ফাংশন এইটা হিসাবেও প্রকাশ করা যায় বা বলা যায় আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট
ভিডিওতে মানে লেকচার 2-তে আমরা যেটা দেখবো যে কিভাবে আমরা এই কস্ট ফাংশনটাকে আইডেন্টিফাই করি বা কিভাবে এটার ভ্যালুটা আমরা কমাই আর কি। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।